ওয়েলকাম বন্ধুরা। আমরা পিএসসি মিসেলেনিয়াস 2023কে লক্ষ্য রেখে 1200 জিকের একটা সিরিজ আলোচনা করব বলেছিলাম, এবং সেখানে আমরা ইতিমধ্যে 8টি সেট আলোচনা করেছি। আজ আমরা সেট 9 আলোচনা করব। মূলত পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষার যে 60 দিন আগে থেকে আমরা এই সিরিজটা শুরু করেছিলাম। ফলে যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, রিকোয়েস্ট করবো এটা দেখার পর যদি মনে হয় আপনাদের এই কোশ্চেন সেটগুলো উপকারে লাগছে, তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। যাই হোক, প্রত্যেকেই প্রথমে আমাদের চ্যানেল শতবিষয় এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, এবং চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আজকে আমরা আসবো মূল কোশ্চেন আনসার সেট 9-এ। আজকের সেটের প্রথম প্রশ্ন এবং এই 1200 জিকে সিরিজের 171 নম্বর প্রশ্ন, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? খুব কমন একটা বিষয় এবং বর্তমানে নিউজেও রয়েছে। এবং পরীক্ষা যেহেতু সেপ্টেম্বর মাস, আমি বলেছিলাম পরীক্ষার আগের 5 মাস এবং পরের 2 মাস এই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পিএসসিতে বেশিরভাগ আসে, মানে স্ট্যাটিক জিকে বা ডে রিলেটেড যেগুলো জিকে রয়েছে। ফলে কার্গিল বিজয় দিবস অপশন এ 23শে জুলাই, অপশন বি 24শে জুলাই, অপশন সি 25শে জুলাই অ্যান্ড ডি 26শে জুলাই। তাহলে বুঝতেই পারছেন যে কার্গিল বিজয় দিবস পালিত হয় 26শে জুলাই। ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা এলাম 172 নম্বর প্রশ্ন, এবং এটা ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসির উপরের একটা প্রশ্ন। 172 নম্বর প্রশ্নটি হলো, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হন? অপশন এ জে.বি. কৃপালিনী, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি নেলি সেনগুপ্ত অ্যান্ড ডি সরোজিনী নাইডু। মনে রাখতে হবে এই যে 4টে নাম রয়েছে, এই 4টে নামই খুব ইম্পর্টেন্ট। জে.বি. কৃপালিনী হচ্ছেন ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে, অর্থাৎ 1947 সাল, সেই সময় ইনি ছিলেন। প্রশ্ন আসে যে ভারতের স্বাধীনতার সময় কে ছিলেন জাতীয় কংগ্রেস সভাপতি, তখন হবে জে.বি. কৃপালিনী। নেক্সট অপশন বি অ্যানি বেসান্ত ইম্পর্টেন্ট, কারণ ইনিও জাতীয় কংগ্রেস সভাপতি হয়েছিলেন 1917 সালে। আমরা জানি সেই লখনৌ চুক্তি, মুসলিম লীগ এবং আইএনসির মধ্যে মিলন, নরমপন্থী চরমপন্থীদের মিলন, এই সমস্ত বিষয়ে অ্যানি বেসান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, এবং ফলে পরবর্তী সালে 1917 সালে ইনাকে আইএনসির প্রেসিডেন্ট করা হয়। ইনি ছিলেন প্রথম মহিলা। মহিলা যদি বলতো ভারতীয় না বলে, তখন হতো অ্যানি বেসান্ত। নেলি সেনগুপ্ত, ইনিও 1933 সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে ইনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এই নেলি সেনগুপ্ত হচ্ছে মূলত বলা হয় প্রথম বাঙালি সভাপতি, বাঙালি মহিলা সভাপতি যদি কেউ বলে থাকে তখন হবে নেলি সেনগুপ্ত। আর অপশনটি সরোজিনী নাইডু, ইনি 1925 সালে হয়েছিলেন। ইনি হলেন ভারতবর্ষের প্রথম মহিলা সভাপতি আইএনসির ইতিহাসে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বলে রাখা ভালো। মনে রাখতে হবে নেলি সেনগুপ্ত কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি মহিলা ছিলেন না, তিনি বিবাহসূত্রে বাঙালি। আর সরোজিনী নাইডু যিনি, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি বাঙালি, তিনি বিবাহসূত্রে আবার মানে নন বেঙ্গলি এই ধরনের টাইটেল পদবি পেয়েছিলেন আর কি। যাই হোক, নেক্সট আমরা এলাম 173 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স কবে প্রতিষ্ঠা হয়? অপশন এ 1921, অপশন বি 1922, অপশন সি 1927 অ্যান্ড ডি 1928। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা থেকে প্রশ্ন আসে কিন্তু অনেকে ভুল করে। মনে রাখতে হবে যে অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স এটা তৈরি হয়েছিল 1927 সালে। মূলত মার্গারেট কাজিন্স বলে দুজন ছিলেন, তারা এই অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্সটা তৈরি করেছিলেন। আমরা বিভিন্ন ইতিহাসে বিভিন্ন ভাইয়ের কথা পড়েছিলাম, মানে সৈয়দ ভ্রাতৃদ্বয়, আলী ভ্রাতৃদ্বয়, সাভারকার ভ্রাতৃদ্বয়, দ্রাবিড় ভ্রাতৃদ্বয়, এই ধরনের কথা। ঠিক সেরকম এই অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স যে তৈরি করেছিলেন, সেখানে মূলত যিনি তৈরি করেছিলেন সেটা হচ্ছে মার্গারেট কাজিন্স। এরা কিন্তু এই কনফারেন্সটা তৈরি করেছিলেন, তৈরি হয়েছিল 1927 সালে। এদের কাজ কী ছিল না, এরা মূলত সেই সময় শিশু এবং মহিলা, অর্থাৎ চাইল্ড এবং ওম্যান, এই দুটো বিষয়ের ওপর তাদের শিক্ষা, স্বাস্থ্য, এইসব বিষয়ে কিন্তু কাজ করতেন। এখান থেকে প্রশ্ন আসে যে কর্মপদ্ধতি কী ছিল। নেক্সট আমরা এলাম 174 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কী ছিল? অপশন এ ঝাঁসি রানী ব্রিগেড, অপশন সি বেসান্ত ব্রিগেড, সি স্বামীনাথন ব্রিগেড অ্যান্ড ডি কোনোটিই নয়। মনে রাখতে হবে যে আজাদ হিন্দ ফৌজ তৈরি হলো 1942 1 সেপ্টেম্বর। এই আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন ব্রিগেড ছিল, নেহরু ব্রিগেড, গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড। ঠিক আর একটা ব্রিগেড ছিল যেটা মহিলাদের নামে, সেটা হচ্ছে ঝাঁসি রানী ব্রিগেড। অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম হচ্ছে ঝাঁসি রানী ব্রিগেড।
আজকের সেটের একটা হোমওয়ার্ক থাকলো, যেটা নিয়ে বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে, যে ঝাঁসি রানী ব্রিগেড যে কথাটা বললাম, তার যিনি প্রধান ছিলেন, কে তিনি হেড ছিলেন, তার নাম কি? সেই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নাম কি ছিল? তার নামটা আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট আমার 175 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম কি? অপশন এ ভারতীয় লাইব্রেরি, অপশন বি ন্যাশনাল লাইব্রেরি, অপশন সি আদি লাইব্রেরি, অ্যান্ডি কোনোটি নয়। আমরা জানি যে 1904 সালে লর্ড কার্জনের আমলে এটা তৈরি হয়েছিল, এই ইম্পেরিয়াল লাইব্রেরি। এর বর্তমান নাম প্রত্যেককে জানি, অপশন বি ইজ রাইট আনসার, ন্যাশনাল লাইব্রেরি। নেক্সট আমরা এলাম একটা ফিজিক্সের কোশ্চেন, 176 নম্বর প্রশ্ন, 1 জুল সমান কত আর্গ? অপশন এ 10⁵ আর্গ, অপশন বি 10⁶ আর্গ, অপশন সি 10�7 আর্গ, অ্যান্ড ডি 10⁸ আর্গ। এই ধরনের প্রশ্ন আসতে পারে যে 1 জুল সমান কত আর্গ, বা 1 নিউটন সমান কত ডাইন, বা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, যেগুলো যদি দেখে না রাখেন ওখানে দেখবেন ভুল হয়ে যাবে। তাহলে আমরা জানি অবশ্যই যে 1 জুল সমান 10⁵ আর্গ, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 177, নিম্নলিখিত কোন জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান বেশি হয়? অপশন এ পৃথিবীর কেন্দ্রে, অপশন বি পৃথিবীর পৃষ্ঠে, অপশন সি হিমালয়ের ওপরে, অ্যান্ড ডি পৃথিবীর কেন্দ্র ও ভূপৃষ্ঠের ঠিক মধ্যেখানে। আমরা জানি যে পৃথিবী যে আকারটা রয়েছে সেই অনুযায়ী যদি আমরা এটাকে ভূপৃষ্ঠ ভাবি, সেই ভূপৃষ্ঠের ওপরে একটা মানুষ রয়েছেন। এই জায়গায় যে অভিকর্ষ ত্বরণের মান এবং কেন্দ্র, মানে এইখানে অভিকর্ষ ত্বরণের মান কোথায় বেশি? না এই মধ্যেখানে কোনো একটা জায়গায় বেশি, না পৃথিবীর ঠিক উচ্চতম যে পাহাড় পর্বত রয়েছে সেখানে মানটা বেশি। আমরা জানি যে পৃথিবীর এই যে অক্ষরেখাগুলো রয়েছে, ঠিক যদি কোনোভাবে পৃথিবীর কেন্দ্রে পৌঁছে চলে যাওয়া যায়, সেখানে কিন্তু এই অভিকর্ষ ত্বরণের মান হয়ে যাবে 0। ফলে বুঝতে পারছি এখানে বেশি নয়। পৃথিবীর পৃষ্ঠেটা আমি পরে বলছি। হিমালয়ের ওপরে আমরা জানি যত উপরের দিকে উঠবো আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে, তত কিন্তু অভিকর্ষ ত্বরণ বা জি এর মান কিন্তু কমতে থাকবে। তাহলে আমরা বুঝতেই পারছি হিমালয়ের ওপরে একটু কম হবে। নেক্সট আমরা যেটা দেখব, পৃথিবীর কেন্দ্র এবং ভূপৃষ্ঠের ঠিক মাঝে, অর্থাৎ যদি আমি ভূপৃষ্ঠ থেকে এদিকে যাই, পৃথিবীর কেন্দ্রে থেকে যত যাব জি এর মানও কমতে থাকে, এটাও কম হবে। তাহলে আমরা বুঝতেই পারছি সবথেকে জি এর মান বেশি হবে একদম ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে জি এর মান সবথেকে বেশি, অর্থাৎ অপশন বি ইজ রাইট আনসার, পৃথিবীর পৃষ্ঠে। আরেকটা প্রশ্ন এখান থেকে বলে রাখা ভালো, যে পৃথিবী যে ঘুরছে, ঘূর্ণন গতির জন্য কিন্তু জি এর মান কম বেশি হয়, এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 178, হাইড্রোলিক প্রেস যন্ত্রটি তৈরি করা হয়েছে কোন সূত্রের ওপর ভিত্তি করে? অপশন এ আর্কিমিডিসের সূত্র, অপশন বি হুকের সূত্র, অপশন সি নিউটনের সূত্র, অ্যান্ড ডি পাস্কালের সূত্র। আমরা জানি যে হাইড্রোলিক প্রেস যন্ত্রটা, সেখান দিয়ে বিভিন্ন যে গামছা কাপড় সুন্দর করে গাঁট বেঁধে তৈরি করা হয় আমরা দেখে থাকি, সেগুলো কিন্তু মূলত হাইড্রোলিক প্রেস যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়। এছাড়া আমরা দেখে থাকি যে বিভিন্ন যে কারখানা রয়েছে সেখানে বিভিন্ন জিনিস তোলা, বা বিশেষত যেখানে যে সমস্ত শোরুমগুলো রয়েছে গাড়িগুলোকে ধোয়া, রিপেয়ারিং করা, নতুন গাড়ির ফিটিংস করা, সেক্ষেত্রে দেখবেন মেশিনগুলোকে তোলা হয়, সেটা অবশ্যই হাইড্রোলিক প্রেস, বা আমরা বর্তমানে হাইড্রোলিক যে ট্র্যাক্টর বা এই সমস্ত দেখে থাকি। যাই হোক, এই যে হাইড্রোলিক প্রেস যন্ত্রটি তৈরি করা হয়েছে কী সূত্রের উপর ভিত্তি করে? আর্কিমিডিসের সূত্র আমরা জানি, যেটা একদম সেই বায়ান্সি বা প্রবতার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। হুকের সূত্র আমরা জানি যে ট্রেস এবং ট্রেন, যেটা মানে পীড়ন এবং বিকৃতি, যেটা আমরা পড়েছিলাম, সেখানে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে ট্রেস এবং ট্রেন পরস্পর সমানুপাতিক, এই সূত্রের উপর ভিত্তি করে হুকের সূত্র। আর এই হুকের সূত্র বলতে গেলে আর একটা বিষয় ইম্পর্টেন্ট, এই ইলাস্টিসিটি চ্যাপ্টারটা থেকে, সেখান থেকে প্রশ্ন আসে যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, সেখানে কি সংরক্ষণ থাকে। আরেকটা মানে বিষয় থাকে এখানে, সেটা হচ্ছে পয়সন অনুপাত। পয়সন অনুপাতের এক্সাম্পল হিসেবে প্রশ্ন আসতে পারে যে কোনো নির্দিষ্ট জিনিসের উদাহরণ দিন যেখানে পয়সন অনুপাতটা ঠিকঠাক দেখা যায়। আর আজকের যে নিউটনের সূত্র, এটা আমরা জানি যে নিউটনের সূত্র অবশ্যই ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকেই জানেন। আর হাইড্রোলিক প্রেস তৈরি করা হয়েছে, অপশন ডি ইজ রাইট আনসার, পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে হাইড্রোলিক প্রেস নীতি তৈরি করা হয়েছে। নেক্সট আমরা এলাম 179, পঞ্চায়েত ব্যবস্থা কত নম্বর শিডিউলে আছে? একটা কনস্টিটিউশনের প্রশ্ন। A12, B11, C10 অ্যান্ড D9। আমরা জানি যে সংবিধানে প্রথম শিডিউল ছিল 8টি, তারপরে কিন্তু আরও 4টি যোগ করা হয়, দিয়ে এখন 12টি হয়েছে। আমরা যদি দেখি 10-এর পরে, মানে 8-এর পরে প্রথম হয় 9, এটা আমরা জানি যে এটা একদম ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস যেটা ছিল তার উপরে। 10 নম্বর আমরা জানি যে অ্যান্টি ডিফেকশন ল, যেটা নিয়ে এখনও বিভিন্ন সমালোচনা হয়, দলত্যাগ বিরোধী আইন। 11 নম্বর ছিল অবশ্যই পঞ্চায়েত, আর 12 নম্বর হচ্ছে মিউনিসিপ্যালিটি।
ফলে আমরা বুঝতেই পারছি যে পঞ্চায়েত ব্যবস্থা উল্লেখ করা হয়েছে অপশন বি 11 নম্বর শিডিউলে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট আমরা এলাম যে রাজ্যসভার কোরাম হতে গেলে কত সদস্য হতে হবে। কোরাম বিষয়টা কি না, কোনো একটা সভায় মানে কোনো একটা কক্ষে যতজন সদস্য তার 10% সদস্য যদি উপস্থিত না হয়, মানে এতে কম যদি উপস্থিত থাকে, তাহলে সেই সভাটা হবে না, সেদিনকার সভা বাতিল হয়ে যাবে। এই 10% লোক এলে তবেই সেটাকে সভা পরিচালনা করা যাবে, এটাকে বলা হয় কোরাম। তাহলে রাজ্যসভার ক্ষেত্রে কোরাম কত? অপশন এ 50, অপশন বি 25, অপশন সি 25 অ্যান্ড ডি 125। আমরা জানি রাজ্যসভার যে সদস্য সংখ্যা সেটা কত না 250। ফলে 10% যদি হয়, বুঝতেই পারছেন 25, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। 25 জন যদি উপস্থিত হয় তবেই রাজ্যসভার মানে সভাটা চালানো যাবে, নাহলে কিন্তু সেদিনকার সভা মুলতবি থাকবে। নেক্সট আমরা এলাম 181। উপরাষ্ট্রপতির পদচ্যুতি কোন কক্ষে উত্থাপন করা যায়? আমরা বহুবার প্রশ্ন পেয়েছিলাম রাষ্ট্রপতির পদচ্যুতি কোন কক্ষে উত্থাপন করা যায়। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ যে কোনো কক্ষে, আইদার লোকসভা আর রাজ্যসভা। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কি সেটাই আমরা দেখব। অপশন এ রাজ্যসভা, অপশন বি লোকসভা, অপশন সি এ অ্যান্ড বি উভয়ই, অ্যান্ড ডি কোনো নিয়ম নেই, অর্থাৎ কনস্টিটিউশনে উল্লেখ করা নেই। আমরা জানি যে উপরাষ্ট্রপতির যে ক্ষমতা, মেন ক্ষমতা কিন্তু ভেস্টেড অন রাজ্যসভার ক্ষেত্রে, এবং তিনি রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যানও বটে। সেই জন্য উপরাষ্ট্রপতির ক্ষেত্রে মনে রাখতে হবে পদচ্যুতি কিন্তু করতে গেলে পদচ্যুতির যে নোটিশ মানে উত্থাপন করতে হবে অবশ্যই রাজ্যসভাতে। লোকসভার কিন্তু কোনো ক্ষমতা নেই এটা বলবো না, লোকসভাতে উত্থাপন করা যায় না। এবং এই রাজ্যসভাতে উত্থাপন করার পর রাজ্যসভাতে যে সিটিং অ্যান্ড ভোটিং 2/3 অংশ সদস্য, অর্থাৎ স্পেশাল মেজরিটি যেটাকে বলি, সেটাতে পাস করার পর সেটাকে কি করতে হবে, লোকসভায় নিয়ে আসতে হবে। লোকসভায় এটাকে সিম্পল মেজরিটিতে যদি পাস করানো যায় তবেই কিন্তু রাষ্ট্রপতি পদচ্যুতি সম্ভব, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। এরপরে আমরা এলাম 182 নম্বর প্রশ্ন, একটা ইকোনমিক্সের প্রশ্ন বলতে পারেন। ভারতের প্রথম আরআরবি কোনটি, অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক কোনটি? অপশন এ সিন্ডিকেট ব্যাংক, অপশন বি প্রথমা ব্যাংক, অপশন সি গ্রামীণ ব্যাংক, অ্যান্ড ডি নাবার্ড। এই যে আরআরবিটা খুব ইম্পর্টেন্ট ইকোনমিক্সের, বিশেষত ব্যাংকিং যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে। আরআরবিটা আমরা জানি যে 1975 সালে এই বিষয়টা আনা হয়। এই যে আরআরবি, প্রথম আরআরবি যেটা হলো সেটা হচ্ছে প্রথমা ব্যাংক। প্রথমা ব্যাংক হলো প্রথম আরআরবি। এই আরআরবির ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি না, আরআরবির ক্ষেত্রে সেন্ট্রাল, স্টেট এবং যেটা কনসর্ট ব্যাংক থাকে তাদের প্রত্যেকের কিছু কিছু শেয়ার পার্সেন্ট থাকে। এই যে আরআরবিটা তৈরি হলো, প্রথম যে আরআরবি 1975 সালে, তার যে কনসর্ট ব্যাংক ছিল সেটা হচ্ছে সিন্ডিকেট ব্যাংক, অর্থাৎ সিন্ডিকেট ব্যাংকের কনসর্টে 1975 সালে এই আরআরবি তৈরি হলো, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই আরআরবির ক্ষেত্রে স্টেট, সেন্ট্রাল এবং যে পনসর্ট ব্যাংক থাকছে, মানে যে এখানে বললাম সিন্ডিকেট ব্যাংক, পনসর্ট, এখান থেকে প্রশ্ন আসে যে প্রথম যে আরআরবি তৈরি হয়েছিল প্রথমা ব্যাংক 1975 সালে, তাকে পনসর্ট কে করেছিল? তখন সেটা হবে সিন্ডিকেট ব্যাংক। আর এই যে স্টেট, সেন্ট্রাল এবং পনসর্ট ব্যাংকের একটা শেয়ার ক্যাপিটাল থাকে। স্টেট, এই যে সেন্ট্রালে এখানে থাকবে যে 50%, পনসর্ট ব্যাংক যিনি তার 35% এবং স্টেটের ক্ষেত্রে থাকবে 15%। নেক্সট আমরা এলাম 183 নম্বর প্রশ্ন। বিদ্যুৎ উৎপাদন কোন শ্রেণীর মধ্যে পড়ে, অর্থাৎ কোন শ্রেণীর যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেখানে পড়ে? অপশন এ প্রাথমিক, বি গৌণ, সি টার্সিয়ারি, অ্যান্ড ডি কোনোটিই নয়। আমরা বুঝতেই পারছি এটা একদম একটা ইজি লেভেলের প্রশ্ন, প্রত্যেকেই পারবেন যে বিদ্যুৎ উৎপাদন যেটা সেটা হচ্ছে গৌণ বা সেকেন্ড যে সেক্টরটা রয়েছে তার মধ্যে বিদ্যুৎ উৎপাদন পড়ছে। নেক্সট আমরা এলাম 184 নম্বর প্রশ্ন। 13 পার্বণ উপন্যাসটি কার লেখা? অপশন এ সমরেশ বসু, অপশন বি সমরেশ মজুমদার, অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায়, অ্যান্ড ডি বিমল কর। আমরা জানি মিসেলেনিয়াস সার্ভিসের ক্ষেত্রে এই ধরনের সাহিত্য রিলেটেড প্রশ্ন দু একটা থাকে, ফলে আমরা এই প্রশ্ন রেখেছি। 13 পার্বণ লেখা হচ্ছে অপশন বি সমরেশ মজুমদারের একটা বিখ্যাত উপন্যাস হচ্ছেন 13 পার্বণ। নেক্সট আমরা একটা বায়োলজির প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, 185 নম্বর। ফুসফুসের আবরণীকে কি বলে? অপশন এ মেনিনজেস, অপশন বি পেরিকার্ডিয়াম, অপশন সি প্লুরা, অ্যান্ড ডি মায়োকার্ডিয়াম। এই বানানটা ভুল হয়েছে, প্লুরা হবে। এই যে ফুসফুসের আবরণী, হৃৎপিণ্ডের আবরণী, এছাড়া সিএনএস যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার আবরণী, এই ধরনের আবরণী থেকে প্রশ্ন আসে। আজকের যেটা প্রশ্ন যে ফুসফুসের আবরণীর নাম হচ্ছে অবশ্যই আমরা জানি প্লুরা। অপশন সি ইজ দ্য রাইট আনসার, প্লুরা। নেক্সট আমরা এলাম 186 নম্বর প্রশ্ন এবং এটা জিওগ্রাফির প্রশ্ন। নিচের কোন নদীটি গঙ্গার সাথে মিলিত হয়েছে? অপশন এ সোন, বি চম্বল,
সি বেতোয়া অ্যান্ড ডি কেন। এই চম্বল, বেতোয়া, কেন, টন এই ধরনের নদীগুলোর নাম আপনি পড়বেন এবং এগুলোর সঙ্গে সোনটাকে গুলিয়ে ফেলবেন না। এগুলো কিন্তু কোনো না কোনোভাবে গঙ্গার সঙ্গে যুক্ত, কিন্তু সরাসরি যুক্ত নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য আমরা জানি যে গঙ্গা যখন প্রবাহিত হয়ে আসছে সেই জায়গায় গঙ্গার যে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি যেগুলো রয়েছে সেগুলো তো আমরা প্রত্যেকেই মুখস্থ করে রাখি, একদম সেই রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোসি, মহানন্দা এভাবে আমরা জানি। কিন্তু রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি ক্ষেত্রে কিন্তু এই যে চম্বল, বেতোয়া, সোন, কেন, টেন এই সমস্ত নামগুলো আমরা পড়ি, কিন্তু না, একমাত্র রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি যে দুটো, একটা যমুনা যেটা এলাহাবাদের কাছে মিশছে, একটা সোন, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার এই দুটো মনে রাখার জন্য কী কী সূত্র মনে রাখবেন না, গঙ্গা সে প্রবাহিত হচ্ছে এবং গঙ্গার ডান দিকে যারা আছে তাদেরকে ডাকছে যমুনা সোন, যমুনা সোন, এইভাবে মানে যমুনাকে ডাকছে আর কি গঙ্গা, যমুনা সোন, এই দুটো মনে রাখতে হবে। তাহলে গঙ্গা থেকে মনে রাখবেন গঙ্গা, আর যমুনা থেকে বুঝতে পারছি যমুনা, আর এটা হচ্ছে সোন। অর্থাৎ আমরা বুঝতেই পারলাম গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হিসাবে সোন এবং যমুনা। তাহলে আমরা এখানে রাইট আনসার অপশনে সোন। এটা একটা কমন প্রশ্ন, কাঁদানে গ্যাস বা লাফিং গ্যাস এই জায়গা থেকে, বায়োগ্যাস এগুলো পড়ে রাখবেন, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, এখান থেকে প্রশ্ন আসে। আজকের প্রশ্ন কাঁদানে গ্যাসের ওপরে। কাঁদানে গ্যাসের প্রধান উপাদান কী, বা তাদের প্রধান উপাদানকে কী নামে ডাকা হয়? অপশন এ ইথেন, মিথেন, প্রোপেন অ্যান্ড ক্লোরোপিগ্রিন। প্রত্যেকেই জানি আমরা, খুব কমন প্রশ্ন। আমরা জানি মিথেন যখনই থাকবে তখন সেটা হয়ে যাবে কিন্তু মার্স বা বায়োগ্যাসের যে ব্যাপারটা থাকছে, আর ক্লোরোপিগ্রিন হচ্ছে কাঁদানে গ্যাসের প্রথম উপাদান। আর নাইট্রাস অক্সাইড তো আমরা জানি, এটা অবশ্যই সেই লাফিং গ্যাস। নেক্সট আমরা এলাম, লুইস ফিলিপ মন্টিনিগ্রো কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? খুব কমন প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারেন। লুইস ফিলিপ মন্টিনিগ্রো একজন কমন নাম এবং তিনি একজন লয়ার, খুব ইম্পর্ট্যান্ট লয়ার, তার সঙ্গে তিনি একজন বড় পলিটিশিয়ানও ছিলেন। এই যে লুইস ফিলিপ মন্টিনিগ্রো কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? অপশন এ কোস্টারিকা, অপশন বি ব্রিটেন, সি পর্তুগাল অ্যান্ড ডি ইকুয়েডর। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পর্তুগাল। নেক্সট কোশ্চেন নাম্বার 189, কালপং জলবিদ্যুৎ প্রকল্প কোনায় অবস্থিত? এ জম্মু কাশ্মীর, অপশন বি মেঘালয়, সি সিকিম অ্যান্ড ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে কালপং, এই হাইড্রোইলেকট্রিক প্রজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ মনে রাখতে হবে এই কালপং যে হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট সেটা মূলত যে রিভারের ওপর তৈরি করা হয়েছে সেই রিভারটার নাম হচ্ছে কালপং, এবং এই রিভারের ওপরে যে ড্যামটা তৈরি করা হয়েছে সেই ড্যামটার নামও কালপং। এই যে কালপং জলবিদ্যুৎ প্রকল্পটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আর একটা প্রশ্ন এখান থেকে আসে যে কালপং ড্যাম যেটা, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সবথেকে লার্জেস্ট ড্যাম হচ্ছে কালপং ড্যাম, এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট আমরা এলাম 190 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন। একটি নাইট্রোজেনবিহীন হরমোন হলো অপশন এ থাইরক্সিন, অপশন বি অক্সিন, অপশন সি জিব্বেরেলিন অ্যান্ড ডি সাইটোকাইনিন। এটাও কমন প্রশ্ন এবং এটা ইজি প্রশ্ন বলতে পারেন, কারণ এই ধরনের অনলাইনের প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য মুখস্থ করতেই হয়। নাইট্রোজেনবিহীন মানে বুঝতেই পারছেন রাইট আনসার হবে অপশন সি জিব্বেরেলিন। যাই হোক, আজকে আমরা আরও 20টা প্রশ্ন শেষ করলাম এবং 190 নম্বর এসে পৌঁছালাম। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।